কেয়া, ছি, তুমি আমার অবর্তমানে একটা ভিন পুরুষের সাথে। রাফি প্লিজ, আমাকে তুমি বিশ্বাস করো। আমি ওই ছেলেটার সাথে কোনো সম্পর্কে যাইনি। বিশ্বাস করো আমায়। বিশ্বাস? মানে নিজের চোখে দেখা জিনিসটা আমি কি করে অবিশ্বাস করব কেয়া? বলতে পারো আমায়? আমি মানছি ওই সিফাতের সাথে আমার একটা সময় ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু তাই বলে এই না যে আমি সিফাতের সাথে। থামো কেয়া, বিয়ের পর থেকেই আজ অবধি আমি কখনো তোমাকে তোমার অতীত নিয়ে প্রশ্ন করিনি। অতীতের ঘটনা হলে আমি নীরব হয়ে যেতাম, তবে এটা যে অতীতের কাহিনী না। রাফি, তার মানে তুমি এখন কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। এখানে পরিষ্কার করে বলার মতো কিছু নেই। তোমার বিষয়ে এখন আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আই এম সরি। রাফি নিজের কথাটা শেষ করতেই হনহন করে নিজের স্ত্রী কেয়ার সামনে থেকে চলে গেল। কেয়া আর রাফির বিয়েটা হয় পারিবারিকভাবে। রাফি পড়াশোনা করতে নিউজিল্যান্ড গিয়েছিল। সেখানে পড়াশোনা শেষ করে একটা বিশাল কোম্পানিতে সে চাকরি নেয়। প্রায় 2 বছর চাকরি করার পর রাফি নিজের দেশে ফিরে আসে কিছুদিনের জন্য। দেশে ফিরতেই রাফির বাবা মা রাফিকে জোর করে বিয়ে করার জন্য। রাফি যদিও বিয়েটা করতে চায়নি, নিজের বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে সে। তবে এক পর্যায়ে কেয়াকে সামনাসামনি দেখার পর রাফির ভাবনার পরিবর্তন ঘটে। রাফি নিজেও কেয়াকে পছন্দ করে, আর তারপর ধুমধাম করে রাফি আর কেয়ার বিয়ে হয়। বিয়ের পরপর রাফি এক সন্তানের পিতা হয়। রাফি কেয়াকে অনেক বিশ্বাস করে, কিন্তু কেয়া আজ সেসব বিশ্বাস এক পলকেই ভেঙে গুঁড়িয়ে দেয়, যা রাফি কখনো কল্পনাও করতে পারেনি। রাফি নিজের স্টাডি রুমে বসে আপন মনে কেয়ার কথা ভাবছে। রাত 2টোর দিকে কেয়া রাফির স্টাডি রুমে এসে হাজির হলো। কেয়া রাফির স্টাডি রুমে এসে দেখতে পেল রাফির মুখের উপর একটা বই রাখা আছে, আর রাফি এক ধ্যানে বসে আছে। কেয়া রাফিকে এমন অবস্থায় দেখে রাফিকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, রাফি, রাত তো অনেক হয়েছে, চলো কিছু খাবার খেয়ে নাও। কেয়ার কণ্ঠস্বর কানে আসতেই রাফির ঘোর কাটে। রাফি নিজের মুখের উপর থেকে বইটা সরালো না। রাফি নিজের মুখের উপর বই রেখেই কেয়াকে উদ্দেশ্য করে বলল, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। রাফি, যা করার তো আমি করেছি। খাবার তো কোনো অপরাধ করেনি। শুধু শুধু খাবারের উপর রাগ করছো কেন? আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার আর কোনো যোগ্যতা তোমার নেই কেয়া। প্লিজ লিভ নাও। রাফি, আমি জানি আমার তোমার কাছে অনেক বড় অপরাধ করেছি। তুমি আমার কথা ছেড়ে দাও, নিজের কথা তো চিন্তা করবে। কেয়ার কথাটা শোনা মাত্রই রাফির বুকের ভিতর জ্বলতে থাকা আগুনটা যেন আরো তীব্র আকার ধারণ করলো। রাফি এখন এক বিন্দুও কেয়াকে সহ্য করতে পারছে না। কেয়ার নামটা শোনা মাত্রই যেন রাফির বুকের ভিতর জ্বালা করে উঠছে। রাফি নিজের মুখের উপর থাকা বইটা নামিয়ে রেখে কেয়ার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। রাফির এমন অগ্নিদৃষ্টির চাহনি দেখে কেয়া খানিক কেঁপে উঠল। রাফি কেয়ার দিকে তাকিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। রাফি নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে কেয়ার দিকে এগিয়ে আসলো। রাফি কেয়ার দিকে এগিয়ে এসে দুম করে কেয়ার বাহু জোড়ার উপর নিজের হাত রাখলো। রাফি শক্ত হাতে কেয়ার বাহু জোড়া শক্ত হাতে চেপে ধরতেই কেয়া ব্যথা পেল ভীষণ। কেয়া খানিক কোকিয়ে উঠে রাফিকে বলল, রাফি, আমার হাতটা ছেড়ে দাও, আমার লাগছে। কেন লাগছে? এই সামান্য ধারাতেই লাগছে তোমার? আর আমার বুকের ভেতর যে তীব্র আঘাত করেছো, সেটা আমায় কেমনভাবে ব্যথা দিচ্ছে কল্পনা করে দেখেছো তুমি? রাফি, আমার ভুল হয়েছে। আমার আগেই তোমাকে বলে দেওয়া উচিত ছিল। ওই সিফাতের সাথে আমার অনেক আগে প্রেমের সম্পর্ক ছিল। আর আজ বিয়ের 3 বছর ধরেও আমি রোজ সিফাতের সাথে ফোনে কথা বলতাম। রাফি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাহ, আজ কি সুন্দর গড় গড় করে সব কথা বলছো তুমি। এই কথাগুলো আমাকে আজ থেকে 3 বছর আগে বললে আজকের দিনটা আর দেখতে হতো না, আর না আমাকে নীরবে নিজের চোখের জল ফেলতে হতো। রাফি, আমি কি করব বলো? আমি ভেবেছি সমস্যা হবে না কোনো, কিন্তু তুমি যে এমন করে সবটা জেনে যাবে সেটা আমি বুঝতেও পারিনি। এখন তো সবটা বুঝতে পেরেছো তুমি। ব্যাস, আমার আর কিছু জানার বা বোঝার নেই, সবটা এখানেই শেষ। রাফির কথাটা কানে আসতেই কেয়া একটা ধাক্কা খেল। কেয়া এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল এখন সেই ভয়টাই সত্যি হতে চলেছে। কেয়া আপন মনে বিড়বিড় করে বলে উঠল, তবে কি সত্যি রাফি আমায় ডিভোর্স দিয়ে দেবে? আমাকে সারা জীবনের জন্য ছেড়ে দিবে? আমি যে ভুলটা করেছি সেটার জন্য এত বড় সাজা আমাকে দিতে পারবে রাফি?
আচ্ছা আমার কথা বাদ দিলাম, আমাদের সন্তানের কথা চিন্তা করে তো রাফি আমাকে তার জীবনে রাখবে। কেয়া আপন মনে কথাগুলো বলতে লাগলো। কেয়া ঠিক বুঝতে পারছে না যে তার এখন কি করা উচিত। রাফি কেয়াকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে একটা ধমক দিয়ে কেয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো? এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কথা কি কানে যায় না তোমার? যাচ্ছি রাফি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কেয়া কান্না করতে করতে রাফির ঘর থেকে বেরিয়ে চলে গেল। কেয়া চলে যাওয়ার পর রাফি একটা দীর্ঘশ্বাস ফেলল। বিশ্বাস তাকে করা যায় যে বিশ্বাসের মর্যাদা রাখতে জানে। কেয়া রাফির অন্ধবিশ্বাসের সুযোগ নিয়েছে। আর কারোর যদি একবার বিশ্বাস ভেঙে যায় তবে সেই বিশ্বাস আর কোনোভাবেই ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। কেয়া চলে যাওয়ার পর সারা রাত রাফি ঘুমাতে পারল না। সকালবেলা রাফি নিজের ঘরে চলে গেল। রাফি নিজের ঘরে আসতেই দেখতে পেল কেয়া তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছে। রাফি কেয়াকে ঘুমিয়ে থাকতে দেখে কেয়ার পাশে গিয়ে বসলো। কেয়ার মুখের দিকে তাকাতেই রাফির চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রাফি নিজের চোখের জলটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আর কেয়ার পাশ থেকে নিজের ছেলেকে কোলে তুলে নিল। রাফি নিজের ছেলেকে কোলে তুলে নিতেই কেয়ার ঘুম ভেঙে যায়। কেয়া রাফির কোলে তার সন্তানকে দেখে খানিক কৌতূহলী কণ্ঠে রাফিকে জিজ্ঞেস করল, রাফি কি হয়েছে? কোথায় নিয়ে যাও আমার ছেলেকে? তোমার ছেলে মানে? সরি, আমি তোমার কথাটার মানে ঠিক বুঝতে পারলাম না। রাফি কি হয়েছে? তুমি সাজা আমাকে দেবে তো? আমার অপরাধের সাজা আমাকে দাও, তবে আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিতে পারবে না। ওয়েট, আমার ছেলেকে যদি তোমার নিজের ছেলে দাবি করতে হয় তোমায়, তবে তুমি কোর্টে গিয়ে মামলা করে লড়াই করো। আমি কখনো আমার ছেলেকে তোমার মতো একটা নিচু মন মানসিকতার মেয়ের কাছে থাকতে দিব না। রাফি প্লিজ আমাকে একটা সুযোগ দাও, বিশ্বাস করো আমি নিজেকে বদলে ফেলবো। আমার আর কোনো রিপোর্ট তোমার কাছে আসবে না, বিশ্বাস করো। আর একটা বার প্লিজ। কেয়া নিজের কথাটা বলতে বলতে রাফির পা জোড়া শক্ত হাতে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কেয়াকে এমন করে ছোট বাচ্চাদের মতো করে কান্না করতে দেখে রাফির বুকের ভিতর যদিও তোলপাড় সৃষ্টি হয়েছে ঠিক, তবে রাফির হৃদয় আজ পাথরের মতো শক্ত। রাফি একটা ঝটকা দিয়ে নিজের পায়ের থেকে কেয়ার হাত সরিয়ে দিল। রাফি কেয়ার হাত নিজের পায়ের উপর থেকে সরিয়ে নিতেই কেয়া ছলছল চোখে রাফির দিকে দৃষ্টিপাত করলো। রাফি কেয়াকে উদ্দেশ্য করে ভীষণ ভারী কণ্ঠে বলল, টাকা হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, স্বাস্থ্য হারিয়ে গেলে সামান্য ক্ষতি হয়, তবে চরিত্র হারিয়ে গেলে সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না। তোমার চরিত্র হারিয়ে গেছে গিয়া, আর কিচ্ছু করার নেই আমার। রাফি প্লিজ এমন করে বলো না। আমার আমি তোমাকে ছাড়া আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ছাড়া দিব্যি থাকতে পারবে তুমি। আর রইল সন্তানের কথা, সেটা লোক দেখানো। যদি সন্তানের প্রতি টান থাকতো তোমার, তবে এমন ভুল হতো না। ডিভোর্স পেপার খুব শীঘ্রই পাবে। এখন চলে যাও আমার বাড়ি থেকে। সত্যি রাফি, আমাকে তুমি এই বাড়ি থেকে চলে যেতে বলছো? সত্যি। গতকাল সারাটা রাত আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি, আর অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছি। সব শেষ, চলে যাও। কেয়া যদিও রাফিকে অনেক অনুরোধ করে, অনেক আকুতি মিনতি করে থাকতে চায়, তবে রাফি কেয়াকে আর কোনো সুযোগ দেয়নি। কেয়া আর কি বা করবে? যেখানে কেয়ার নিজের সব দোষ, সেখানে জোর করে রাফির সাথে থাকার বৃথা চেষ্টা করাটা বোকামি। কেয়া মাথা নিচু করে রাফির বাড়ি থেকে বেরিয়ে যায়। কেয়া চলে যাওয়ার পর রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে। এই জীবনে রাফি আর কাউকে কখনো বিশ্বাস করতে পারবে কিনা সেটা সে জানে না, তবে হ্যাঁ, কেয়ার প্রতি ভালোবাসাটা থেকে রাফি এটুকু তো ঠিক শিখে গেছে যে এই সমাজের মানুষগুলো বড্ড কঠিন চরিত্রের হয়। কখন তারা কি করে তা আগে থেকে বলা মুশকিল। কেয়া বাড়ি থেকে চলে যাওয়ার পর রাফি নিজের বাবা মাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। রাফি নিজের বাবা মাকে কল করে তার বাড়িতে আসতে বলার প্রায় ঘণ্টাখানেক সময়ের মাঝেই রাফির বাবা মা এসে রাফির বাড়িতে হাজির হয়। রাফি নিজের বাবা মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। রাফির বাবা মা রাফির প্রতিটা কথা অবিশ্বাস করে, কারণ তারা কেয়াকে রাফির মতোই অন্ধবিশ্বাস করেছিল। তাই রাফির বলা প্রতিটা কথা তাদের কাছে অবাস্তব মনে হচ্ছিল। রাফি নিজের বাবা মাকে বিশ্বাস করানোর জন্য সমস্ত প্রমাণ তাদের সামনে রাখল। রাফির বাবা মা সমস্ত প্রমাণ দেখার পর আর স্থির থাকতে পারছেন না। রাফির মা ভীষণ রকম চমকে গিয়ে রাফিকে বললেন, রাফি বাবা, আমার এসব কি করে হলো? কেয়ার মতো মেয়ে এমন কাজ কি করে করতে পারলো? সেটা তো আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এটাই সত্যি।
আমি মা কেয়াকে ছেড়ে দিয়েছি। তোমাদের পছন্দ মতো বিয়ে করার পরিণাম এটা। খোকা, আমরা তো তোর জন্য ভালো একটা মেয়ে চেয়েছিলাম। এই মেয়েটা যে এমন হবে সেটা তো আমরা বুঝতে পারিনি। হুম, এমন আর বুঝেও কোনো কাজ নেই। প্রতারকের কোনো ক্ষমা নেই আমার কাছে। সেসব না হয় ঠিক আছে, কিন্তু রাফি আমার নাতিটার কি হবে? ও যে বড্ড অসহায় হয়ে পড়বে বাবা। কেন অসহায় হয়ে পড়বে মা? আমি কি আমার সন্তানকে মানুষ করতে পারবো না? তুই পুরুষ মানুষ, সারাদিন অফিসেই পড়ে থাকবি। আমার নাতিকে দেখাশোনা করার জন্য তো কাউকে প্রয়োজন হবে। তাছাড়া তোর নিজেরই বা কি বয়স হয়েছে? তোকে তো আবার বিয়ে করতে হবে, তাই না? নিজের মায়ের এমন কথা শোনার পর রাফি হেসে ফেলল। রাফিকে এমনভাবে আচমকা হেসে উঠতে দেখে রাফির মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। রাফি হেসে হেসে নিজের মাকে বলল, মা, যেখানে আমি আছি সেখানে আমার সন্তান কখনো অসহায় হবে না। আমি আর কাউকে আমার জীবনে চাই না। আমি নিজেই আমার ছেলেকে মায়ের ভালোবাসা থেকে শুরু করে বাবার ভালোবাসা সব দেব আমি। তবুও খোকা, আমি বলছিলাম যে সব কিছুতে তাড়াহুড়ো করা ঠিক নয়। খানিক সময় নিয়ে যদি সবটা করিস তবে আমার মতে। মা, এখানে আর সময় নেওয়ার মতো কিছু নেই। অনেক লেট হয়ে গেছে। এখন পরিণতি দেখার পালা। আমি আমার সন্তানকে আমার শিখায় ঠিক মানুষের মতো মানুষ করতে পারবো। তাছাড়া তোমার তো আছোই পাশে। আর আমি বিশ্বাস করি আমার মা কখনো আমার সন্তানকে ভুল শিক্ষা দিবে না। রাফির কথাটা শেষ হতেই রাফির মা নিশ্চুপ হয়ে যায়। আজ রাফির এই অবস্থার জন্য একটা না একটা দিক থেকে তার বাবা মা দায়ী। তারা কেয়ার সম্পর্কে ঠিকভাবে খোঁজ না নিয়েই বিয়ের কথা পাকা করে ফেলেছিল। আর রাফি তো বোকা, পাগলের মতো কেয়াকে বিশ্বাস করেছিল সে। আর দিন শেষে এই কেয়া রাফির বিশ্বাস ভেঙে গুড়িয়ে দেয়। মানুষের জীবন সত্যিই বড়ই বিচিত্র। কার জীবনটা কখন কোন দিকে মোড় নিবে তা আগে থেকে বলা মুশকিল। রাফি কেয়াকে ভুলে গিয়ে নিজের সন্তানকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলো। আর কেয়া নিজের ভুল বুঝতে পেরে বারবার রাফির কাছে ছুটে আসতে চাইলো। তবে এখানে যে ফেরার পথটা সারা জীবনের জন্য বন্ধ। রাফি নিজের জীবনের বাকি পথটা নিজের মতো করে কাটিয়ে দিল। ভালোবাসা একজনের জন্যই হৃদয়ে সৃষ্টি হয়, সকলের জন্য নয়। সেটা রাফি প্রমাণ করে দিয়েছে, যা কেয়া পারেনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।